2300 টাকায় আপনারা কিন্তু এই ল্যাপটপ পেয়ে যাবেন। এখানে আইফোন বিক্রি হচ্ছে কেমন করে জানেন? যেমন করে বাজারে ভাই পোনা মাছ বিক্রি হয়। 2300 টাকায় আইফোন 6। নান্দু সাপকা বান্ধু রাজা মামু গাড়ি চালাও। মধ্যবিত্ত মানুষের জীবনে অনেক শখ, অনেক ইচ্ছে নিয়ে বেঁচে থাকা। কোনোটা পূরণ হয়, কোনোটা বা পূরণ হওয়ার আগেই মৃত্যুর পথে গমন। তাই আকাশ ছোঁয়ার ইচ্ছেটা আমাদের কোনোদিনই ভাবায় না। ঠিক সেই কারণেই বেড়াতে যাওয়ার ইচ্ছেগুলো দীঘা থেকে দার্জিলিং কিংবা দুবলাগড়ি থেকে দরিংবাড়িতে গিয়েই শেষ হয়ে যায়। তাই ঠিক করেছি আজকে দুবাই ভ্রমণের তৃতীয় পর্বের সঙ্গে 3 শ্রেণীর দর্শকদেরকে মানসিকভাবে যুক্ত করার চেষ্টা করব। প্রথমত, যারা মধ্যবিত্ত, দুবাই বেড়াতে যাওয়ার ভীষণ ইচ্ছে কিন্তু আটকে যাচ্ছেন হোটেল খরচ কিংবা খাওয়া খরচের কথা ভেবে তারা। দ্বিতীয়ত, যারা 4 হুইলার মানে স্পোর্টস কারের ফ্যান, দামি দামি স্পোর্টস কার চালানোর স্বপ্ন দেখেন তাদেরকে। তৃতীয়ত, অ্যাপেলের আইফোন কিনতে গিয়ে যাদের কিডনি বিক্রি করার উপক্রম হয়, খুব কম খরচে একটা ব্র্যান্ড নিউ আইফোন কিনতে পারলে এই জন্ম তাদের সার্থক বলে মনে হয় তাদেরকে। তাই এই পর্বের কোনো অংশ স্কিপ করবেন না, কারণ আমার করা প্রমোশনের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে অনেক দরকারি ইনফরমেশন। দুবাই ভ্রমণের তৃতীয় দিনটা শুরু হলো 11ই মে সকালে দুবাই মেরিনা থেকে। 101 তলা প্রিন্সেস টাওয়ারের 65 তলায় আমাদের ফ্ল্যাট। রুমের বারান্দা থেকেই দেখা যায় অদূরেই পারস্য উপসাগর। তারই একটা শাখা ঢুকে গিয়েছে শহরের ভেতরে। সাদা বালুকাময় ওই যে বিচটা, ওটার নাম জেবিআর বিচ। আর ওই যে উঁচু ফেরিস হুইল বা নাগরদোলা রয়েছে, ওটা আইন দুবাই। একদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো ইয়ট। দুবাই স্কাইডাইভের নামটার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত, আর সেটা এই জায়গা থেকে খুব ভালোভাবেই দেখা যায়। দুবাইতে যে স্কাই ডাইভিং হয় না, সেটা একদম এখানেই হয়। এই যে সবুজ রঙের গ্রাউন্ডটা রয়েছে, এই গ্রাউন্ডে দেখুন সবাই প্যারাশুটে করে নামছে। এই ফ্ল্যাটে আমাদের চেক আউট টাইম ছিল সকাল 11টা। তবে ওনাদের সাথে কথা হয়েছে, উনি আমাদের অতিরিক্ত কিছুটা সময় দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী ব্রেকফাস্ট সম্পূর্ণ করে দুবাই মারিনা থেকে একটা ইয়ট নিয়ে পারস্য উপসাগরের একটা চক্কর লাগাবো। তারপর ফিরে এসে ফ্রেশ হয়ে লাগেজ নিয়ে চেক আউট করবো। শুধু এই অ্যাপার্টমেন্টেই নয়, দুবাইতেও আজকে আমাদের শেষ দিন। আগামীকাল এখান থেকে কলকাতা ফেরার ফ্লাইট। 72 ঘন্টার মধ্যে কত অভিজ্ঞতা এটা হলো। বাট এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে ইয়র্সও করে একটু আশেপাশে ঘুরবো, ঘুরে এসে তারপর এখান থেকে ব্যাগপত্র নিয়ে চেক আউট করবো এবং যাবো হচ্ছে বার দুবাই। আজকে রাত্রিবাস আমাদের বার দুবাইতেই হবে। আর দুবাই তো আমি এবার ঘোরার জন্য সে অর্থে আসিনি, শুধু ট্রানজিট পয়েন্ট হিসেবে রেখেছিলাম, প্লাস দুবাই সম্পর্কে একটা আইডিয়া নেব, যাতে আগামী দিনে যখন একটা লম্বা ভ্যাকেশনে দুবাই আসতে পারি, তখন যেন সব জায়গা ঘুরে দেখতে পারি বা আপনাদেরও দেখাতে পারি। সেই অর্থে যদি বলি যে আমি দুবাই বেড়াতে এসেছি, দুবাই ব্লগস করতে এসেছি, সেটা ভুল। আমি একটা আইডিয়া নিতে এসেছি। আর এই 48 ঘন্টার মধ্যেই দুবাই ঘুরে দুবাইয়ের ট্রান্সপোর্ট বা খাওয়া দাওয়া বা জিনিসপত্রের দাম সম্পর্কে মোটামুটি একটা নলেজ এসে গিয়েছে। আচ্ছা, হোটেল বুকিং সংক্রান্ত ব্যাপারে একটা বলে দিই। আমাকে দু একজন দর্শক বন্ধু লিখেছিলেন যে উইগ অ্যাপের মাধ্যমে আমরা কীভাবে হোটেল বুক করবো। আপনি তো উইগ অ্যাপের প্রমোশন করেন, তো আপনি বলে দিন যে কীভাবে হোটেল বুক করবো। ভেরি সিম্পল। উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, অর্থাৎ আমি কিন্তু এটা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুটো পারপাস ইউজ করতে পারবো। সেটা ডোমেস্টিক ফ্লাইট বুক করি বা ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করি, ডোমেস্টিক হোটেল বুক করি বা ইন্টারন্যাশনাল হোটেল বুক করি। আজকে আমাদের রাত্রিবাস হবে হচ্ছে বার দুবাইতে। তো বার দুবাই লিখে আপনি সার্চ দিলেন, আপনার বাজেটের হোটেল আপনি দেখে নিন, এবং সেই বাজেটের হোটেলটা বিভিন্ন যে হোটেল বুকিং ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে বুকিং.com, আগোডা, এয়ারবিএনবি, এই যে সমস্ত অনেক রকম হোটেল বুকিং ওয়েবসাইট রয়েছে বা অ্যাপ রয়েছে, তো কোন অ্যাপে কী রেট দেখাচ্ছে সেটা কিন্তু খুব সহজেই আপনি উইগ অ্যাপের মাধ্যমে কম্পেয়ার করে নিতে পারবেন, এবং তারপরে আপনি সেই অ্যাপ ব্যবহার করে হোটেল বুক করতে পারবেন। ধরুন আপনি ফ্লাইটের টিকিট বুক করছেন কলকাতা থেকে দুবাই বা দুবাই থেকে কলকাতা, তো ফ্লাইটের টিকিট বুক করার সময় ধরুন আপনি ইন্ডিগোর ফ্লাইট বুক করছেন বা অন্য কোনো এয়ারওয়েজের ফ্লাইট বুক করছেন। ফ্লাইট বুকিংয়ে যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, যেমন হচ্ছে মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, তো কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে আপনার ফ্লাইট ভাড়াটা কম পড়ে সেটা কিন্তু খুব সহজে আপনি কম্পেয়ার করতে পারবেন, কারণ বিভিন্ন অ্যাপে তো বিভিন্ন রকম ভাড়া দেখায়। তো আমি যদি একটা অ্যাপের মাধ্যমে সেটা দেখতে পাই, মেক মাই ট্রিপ থেকে করি তাহলে কত পড়বে, গো আইবিও থেকে করি তাহলে কত পড়বে, ইজি মাই ট্রিপ থেকে করি তাহলে কত পড়বে, আর ক্লিয়ার ট্রিপ থেকে তাহলে কত পড়বে, তাহলে আমি একটা জায়গায় খুব সহজে দেখতে পাচ্ছি, এবং যেটা আমার মনে হচ্ছে আমার কাছে সস্তা পড়ছে সেটাই বুক করে নিতে পারছি। তো উইগো অ্যাপ কিন্তু এই কাজেই আপনাকে সাহায্য করবে। আর হোটেল কিংবা ফ্লাইট বুক ছাড়াও আপনারা যদি ভিসা অ্যাপ্লাই করতে চান, ধরুন আপনি নতুন ভিসা অ্যাপ্লাই করবেন, কিংবা আপনি আইআরসিটিসি ট্রেনের টিকিট কাটবেন, ইভেন্ট বুকিং করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি উইগো অ্যাপের সাহায্য নিতে পারেন। এই জায়গাটা সব থেকে সুন্দর সন্ধেবেলায়। এখানে সমস্ত ইয়র্সগুলো দাঁড়িয়ে রয়েছে, যে ইয়র্সগুলো করে দুবাই মারিনা ঘোরানো হয়, এই বোটগুলোও রয়েছে, এই বোটে করেও ঘোরানো হয়। বাট আমরা এখানে প্ল্যান করেছি আমরা একটা প্রাইভেট ইয়র্স বুক করব, সেই প্রাইভেট ইয়র্সে করে মারিনাটা ঘুরবো। সমুদ্রপথে দুবাই মেরিনা ঘুরে থাকার জন্য ধাউ ক্রুজ, শেয়ারিং বোট, ইয়ট এগুলো সব দুবাই মেরিনা থেকেই ছাড়ে। শহরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন এজেন্সি রয়েছে, বা অনেকেই দুবাই আসার আগে এগুলো অনলাইনে বুক করে আসেন। এক্ষেত্রে আমার পরামর্শ, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আপনারা এখানে এসেই বুক করুন। দুবাই মেরিনার পাশে অনেকগুলো এজেন্সি রয়েছে যেখান থেকে এইসব অ্যাক্টিভিটিগুলো
অন স্পট বুকিং করার পাশাপাশি কিছুটা বার্গেনিং করারও সুযোগ রয়েছে। ইস্ট মেরিনা গেট টি, ইনি হচ্ছেন আমাদের ইয়টের চালক, ইনি কেরালিয়ান। এখানে পরপর সমস্ত বিভিন্ন ইয়টস দাঁড়িয়ে রয়েছে, যেরকম ইয়টস তার সেরকম হচ্ছে রেট। এই যে দুবাই মারিনার আশেপাশে কিন্তু অনেক বুকিং অফিস রয়েছে, এখান থেকে আপনারাই বুক করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকাটা অনেকটা কম খরচ হবে। আমাদের ইয়টস, আমাদের জুতো এখানে আগে রেখে দিতে হবে। যেহেতু আমরা দুজন, তো সেহেতু আমরা দুজনে এই ইয়টটা ভাড়া নিয়েছি। এটা হচ্ছে প্রাইভেট, এখানে প্রাইভেটও হয়, এখানে শেয়ারও হয়, এবং এদের বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার প্যাকেজ, কোথায় কোথায় যাবেন না যাবেন। মোট কথা এইটা করে আপনারা কিন্তু সমুদ্রপথে দুবাই শহরের বা মেরিনা পথে দুবাই শহরের কিন্তু একটা রাউন্ড ভিউ পেয়ে যাবেন। কাজে দুবাই আসলে কিন্তু ইয়ট নিয়ে দুবাই ঘোরা, এটার কিন্তু একটা এক্সপিরিয়েন্স আপনারা অবশ্যই নেবেন। দুবাই মারিনাতে বিভিন্ন সাইজের ইয়ট রয়েছে, যেগুলো যত বড় তাতে সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গে খরচটাও বেড়ে যায়। এই ইয়টসটা আরেকটু বড়, যেরকম খরচ করবেন সেরকম সাইজের ইয়টস পাবেন। আমাদের এই ইয়টে ফেসিলিটি বলতে ওয়াশরুম ছিল, আর ছিল ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। প্রয়োজনে আপনারা টুকটাক খাবার দাবার কিংবা পানীয় সঙ্গে ক্যারি করতে পারেন। মেরিনা মল, আর ওই মলের পেছনে ওই যে স্টেজটা করা হয়েছে না, ওখানে জিপ লাইন হচ্ছে। এই জিপ লাইনে করে কিন্তু পুরো এই মেরিনা ক্যানেলটা পার করে ওই দুবাই মলে পৌঁছানো যায়। পুরো মনে হচ্ছে প্লেনের মতো যাচ্ছে না, আওয়াজটা কি। দুবাইয়ের সব থেকে টলেস্ট হোটেলগুলোর মধ্যে একটা, অ্যাড্রেস ভিউ। বুর্জ খালিফার ওখানেও একটা আছে, এখানেও একটা রয়েছে। এখানে কিন্তু ডিনার ক্রুজও হয়, যে ডিনার ক্রুজে বেলি ড্যান্স দেখানো হয়, তারপরে খাওয়া দাওয়াও থাকে, মানে একটা আলাদাই ব্যাপার সেটা। আর সেটা কিন্তু হয়েছে রাত্রি 8টার পর থেকে, 8টা থেকে 10টা পর্যন্ত। তার মধ্যে আর কি সব বোটগুলো ছাড়ে বা ক্রুজগুলো ছাড়ে। কালকে সন্ধ্যাবেলা আমরা যখন ঘুরছিলাম তখন দেখছিলাম এরকম, মানে মেরিনা দিয়ে আর কি, মেরিনা ক্যানেল দিয়ে ইয়টসগুলো যাচ্ছে। দিনের আলোতে জলপথে এই বোট সফরের একরকম ভিউজ, কিন্তু সন্ধ্যের পরে এই সফর সৌন্দর্য আরও বেড়ে যায় যখন রাতের মায়াবী আলোতে সেজে ওঠে দুবাই শহরের বড় বড় বহুতলগুলো। মেরিনার আশেপাশে বিভিন্ন রেস্তোরাঁ কিংবা ক্লাব থেকে মিউজিক ভেসে আসে, অদ্ভুত এক হাওয়া উঠে আসে গালফ অফ পার্সিয়া থেকে। তখন এই সফরের আলাদাই আনন্দ। দিনের বেলাও ভিউ ভালো, বাট দিনের বেলা একটা সমস্যা হচ্ছে রোদ খুব লাগবে। এই যে আমরা এখন ঘুরছি, আমাদের রোদ প্রচুর লাগছে। এরপর আমাদের এই মেরিনা ক্যানেল গিয়ে মিশে যাবে গালফ অফ পার্সিয়াতে। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। একটু বেলা বাড়তেই দুবাই ফিরে গিয়েছে নিজের ছন্দে। অদূরেই দেখা যাচ্ছে জেবিআর বিচ এবং মেরিনা বিচ, যেখানে পর্যটকরা সানবাথ এনজয় করছে। কেউ কেউ মেতে গিয়েছে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে। ইয়র্স থেকে গালফ অফ পার্সিয়াতে ডাইভ দিয়ে সুইমিং, জেট স্কি, স্পিড বোট, ওদিকে স্কাই ডাইভ, কি ছেড়ে কি দেখবো। দুবাইয়ের যে স্কাই ডাইভ না, সেটা এখান থেকেই হয়। এই হচ্ছে রানওয়েটা, যেটা আমি আপনাদেরকে হোটেল থেকে দেখাচ্ছিলাম। এই দেখুন প্লেনটা দাঁড়িয়ে আছে ওখানে। যারা স্কাই ডাইভ করে প্যারাশুট নিয়ে এখানেই ল্যান্ডিং করে, এখানে গ্রাউন্ড আছে। এত স্কাই ডাইভ করতে ইচ্ছা করছে না, বাট এবার ফিনান্সিয়াল কন্ডিশন সত্যি খারাপ। যদি শুধু দুবাই আসতাম আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটি করতাম, বাট রাশিয়া গিয়েছিলাম, তার আগে উজবেকিস্তান গিয়েছিলাম, প্রচুর টাকা খরচ, বিশেষ করে ফ্লাইটের টিকিট আমার প্রচুর টাকা খরচ হয়েছে। এই দুটো ছোটো বিল্ডিংয়ের মাঝে যে উঁচু বিল্ডিংটা, এটাই হচ্ছে প্রিন্সেস, এখানে আমরা রয়েছি। আমরা ওই দিক দিয়ে শুরু করেছিলাম, পুরো একটা চক্কর দিয়ে আমরা আবার ফিরছি। এটা হচ্ছে দুবাই হারবার, আর ওদিকে রয়েছে পাম আইল্যান্ড। আমরা 1 ঘন্টার জন্য এই ইয়টটা নিয়েছিলাম। যদি আপনারা 2 ঘন্টার জন্য বা তার বেশি সময়ের জন্য করেন, তাহলে কিন্তু আপনারা এই সমুদ্র পথে দেখে নিতে পারবেন। ওদিকে পাম আইল্যান্ড, তারপরে ওদিকে হোটেল হচ্ছে বুর্জ আল আরব, শেখ আইল্যান্ড, আরও অনেক জায়গা আছে যেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। বাট এটা আমার রিকোয়েস্ট যে আপনারা কিন্তু এই প্রোগ্রামটা বিকালবেলায় করুন। সেখানে বিকালবেলায় প্রোগ্রামটা করলে একটা অ্যাডিশনাল পাওনা কি বলুন তো, আপনারা কিন্তু সানসেটও দেখতে পারবেন। আমাদের 1 ঘন্টার ইয়ট সফর শেষ হলো, আর এটা করতে আমাদের খরচ হয়েছে 350 দিরহামস। এটা 2 ঘন্টা করলে ওই 700 মতো খরচ হতো, 700 দিরহামস। দুবাই মেরিনাতে ইয়ট সফর শেষ করে ফিরে আমাদের লাগেজ নিয়ে একটা ক্যাব বুক করে রওনা দিলাম বার দুবাইয়ের দিকে। তবে তারও আগে যাব সেই জায়গায় যেখানে স্পোর্টস কার ভাড়া পাওয়া যায়। মেরিনার আশেপাশেও বেশ কিছু দোকান রয়েছে যেখানে স্পোর্টস কার ভাড়া পাওয়া যায়, তবে সেখানে খরচ অনেকটাই বেশি। সেই কারণেই আমরা চলে এলাম দুবাইয়ের মল অফ এমিরেটস মেট্রো স্টেশনের
কিছু আগে। দুবাই মেরিনা থেকে এই জায়গার দূরত্ব ওই 9 কিলোমিটার মতো হবে। মেট্রো চলাচল করে, তবে আমাদের সঙ্গে লাগেজ থাকায় আমরা ক্যাব বুক করেছিলাম। দুবাইতে ক্যাব চলার অভিজ্ঞতা থেকে বলি, এখানে অধিকাংশ ক্যাব চালক হিন্দি কিংবা বাংলা ভাষা জানে। তবে খুব প্রয়োজন না হলে ক্যাব বুক না করাই ভালো, কারণ ক্যাবের খরচ অনেকটাই বেশি। আর হোটেল যদি আপনারা বারদুবাইতে নেন, তাহলে বারদুবাই থেকে দুবাই মেরিনা বা জেবিআর পর্যন্ত মেট্রো রেলও রয়েছে। ট্যাক্সি কিন্তু এখানে প্রচুর কস্টলি, খুব প্রয়োজন ছাড়া কিন্তু এখানে ট্যাক্সি না নেওয়া ভালো। বাট আমাদের আজকে প্রয়োজন আছে। এখনো অবধি দুবাইতে আমি যে মুহূর্তটুকু আছি, আমি বলবো টিল নাও রাশিয়া অনেক সস্তা দুবাইয়ের থেকে। ঠিক আছে, রাশিয়ায় ঘোরার খরচ অনেক কম। এখানে সব পরপর এরকম রেন্ট কারের দোকান রয়েছে, গাড়ি রয়েছে, এখানে সমস্ত মডেলও রাখা রয়েছে। তো আপনারা কিন্তু এখান থেকে গাড়ি নিতে পারবেন। আর পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাশও পেমেন্ট করতে পারেন, কিংবা আপনারা কিন্তু কার্ড, যেটা ফরেক্স কার্ড বা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, সেটা দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। গাড়ি রেন্ট করার পর সেটা রেডি করতে কিছুটা সময় লাগে, যেহেতু আমরা অ্যাডভান্স বুক করে আসিনি। ওই সময়ের ব্যবধানে আমরা খাওয়া দাওয়ার কাজটা সেরে নিলাম, কারণ ঘড়ির কাঁটা বিকেল 4টের ঘর পেরিয়ে গিয়েছে। এই চত্বরে থাকা এবং খাওয়ার বেশ কিছু হোটেল রয়েছে, খরচও ঠিকঠাক। রাস্তার আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্টে আমরা এসে এখানে খাবার নিয়েছি। আমি নিয়েছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর প্রিয়ম নিয়েছে হচ্ছে চিকেন চাউমিন। নুনটা একটু বেশি, বাট ফ্রাইড রাইসের টেস্ট আমাদের মনটার মতোই। আমারই মুখে নুন লাগছে বেশি। চাউমিন, ফ্রাইড রাইস, বিরিয়ানি কিংবা চিকেন সাইড ডিশ, এখানে প্রত্যেকটা আইটেমই 12 দিরহামের ওপরে। এখানে আবার ভ্যাট নিয়েছে হচ্ছে 2.71। হ্যাঁ, গার্লিক চিকেন নিয়েছে 16 দিরহাম, নুডলস নিয়েছে 22 দিরহাম, আর ফ্রাইড রাইস নিয়েছে 17 দিরহাম, আর কফি একটা নিয়েছেও নিয়েছে 2 দিরহাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যতক্ষণে ফিরে এলাম, ততক্ষণে আমাদের গাড়ি এবং গাড়ির চালক উভয় প্রস্তুত। ইন্ডিয়ার মানুষ, হ্যাঁ, ইনি অ্যাকচুয়াল কেরালায় থাকেন, কেরালার কুন্নুরে। 4:40 আমাদের গাড়ি স্টার্ট করলো। আমরা ড্রাইভার সাহেবকে সঙ্গে নিয়েছি। স্পোর্টস কার ভাড়া নেওয়ার ক্ষেত্রে যেসব প্রশ্নগুলো আপনাদের মনে আসতে পারে, সেই ব্যাপারে একটু আলোকপাত করার চেষ্টা করি। এখানে স্পোর্টস কার 1 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত রেন্ট নেওয়া যায়। গাড়ির সঙ্গে ড্রাইভার নিলে আপনাকে অতিরিক্ত 300 থেকে 300 দিরহাম খরচ করতে হবে, আর ড্রাইভার না নিলে কিছু টাকা ডিপোজিট রাখতে হবে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে, তাহলে এখানেই বানিয়ে দেওয়া হবে। খরচ পড়বে 300 থেকে 400 দিরহাম মতো। কোনো বিশেষ জায়গায় মরুভূমিতে গিয়ে আপনি যদি স্পোর্টস কার ড্রাইভ করতে চান 1 ঘন্টার জন্য, তাহলে আপনার 1 ঘন্টা কাউন্ট ওই মরুভূমির ওই অঞ্চল থেকে শুরু হবে এবং ওখানে শেষ হবে। ভালো ভালো মডেলের স্পোর্টস কার ভাড়া নিতে গেলে আপনাকে 1 দিন কিংবা 2 দিন আগে অ্যাডভান্স বুক করে রাখতে হবে। গাড়ি ভাড়ার মধ্যেই পেট্রোল খরচ ইনক্লুডেড। ড্রাইভারের খরচ ছাড়া একটা স্পোর্টস কারের মিনিমাম 1 দিনের ভাড়া 700 দিরহাম। সেটাও ডিপেন্ড করে আপনি কোন মডেলের স্পোর্টস কার নিচ্ছেন তার উপরে। যদিও আমি কার ড্রাইভ করতে পারি না, তবে নিজের অভিজ্ঞতা থেকে ছোট্ট একটা পরামর্শ দিতে পারি। দুবাইতে ট্রাফিক আইন খুবই কঠোর, আর ওখানে গাড়িগুলো রাইট সাইড ধরেই চলে। মানে আমাদের এখানে গাড়ি চালানোর নিয়মের ঠিক উল্টো। তাই নিজের প্রতি সেই লেভেলের কনফিডেন্স না থাকলে সঙ্গে ড্রাইভার নিন, তারপর মরুভূমিতে পৌঁছে কার ড্রাইভ করুন। এক্ষেত্রেও গাড়ি যদি আপনাকে চালাতেই হয়, সেটা দুবাইয়ের মরুভূমি হোক কিংবা রাস্তায়, নিজের সেফটির জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স অবশ্যই ওখান থেকে করে নেবেন। এখানে সব জায়গায় ক্যামেরা, এবং যদি কিছু ভুল চুক করি সঙ্গে সঙ্গে ফাইন, এবং ভালো রকম ফাইন। এবার যতক্ষণ নয় ফাইনটা আমরা দেবো, ততক্ষণ কিন্তু আমাদেরকে ছাড়বে না এখান থেকে। ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 260 কিলোমিটার/আওয়ার। আমার গাড়ি সম্পর্কে যদি আইডিয়া নেই, কিন্তু গাড়ির কিছু নাম আমি জেনেছিলাম। একটা গেমস খুব খেলতাম, সেটা হচ্ছে NFS, নিড ফর স্পিড। অনেকেই হয়তো খেলেছে NFS 1, NFS 2। তো NFS 2 বা 3-তে ওই ল্যাম্বরগিনি, GT অনেক রকম গাড়ি ছিল। তো ওই গেম সারাক্ষণ খেলতাম। তারপরে অবশ্য NFS অনেকগুলো ভার্সন তারপরে বার করেছে, আস্তে আস্তে গ্রাফিক্স আপগ্রেড করেছে। তো ওই NFS কিন্তু বহুত দিন খেলেছিলাম, বহুত দিন। গাড়ির গেম চালাতামও ভালো, তখন জয়স্টিক ফয়স্টিক সব ছিল। তারপরে একটা গেম পেয়েছিলাম, সেটা হচ্ছে ট্রেন সিমুলেটার। ওই ট্রেন সিমুলেটার যেদিন থেকে খেলা শুরু করেছি, সেদিন থেকে আমি আর গাড়ির দিকে ঝুঁকিও না, গাড়ির গেম খেলিও না। তখন ট্রেন আর ট্রেন এখনও খেলি বাড়িতে। রাস্তার এইদিকে আর রাস্তার ওইদিকে দুদিকে মরুভূমি, আর তার মাঝখান দিয়ে চলছে আমাদের গাড়ি। মেন রোড থেকে আমাদের গাড়ি একটা সার্ভিস রোড ধরে সোজা প্রবেশ করলো দুবাইয়ের মরুভূমিতে। দুবাই শহর এই জন্যই বলবো না, কারণ শহর থেকে এই জায়গা প্রায় 90 কিলোমিটার দূরে। দুবাইয়ের বিখ্যাত ডেজার্ট সাফারি হয়তো এইসব এলাকার আশেপাশেই হয়ে থাকে। যেরকম আপনার ভিডিওতে দেখেন যে মরুভূমির বালি পুরো রাস্তায় উঠে এসছে, সেরকমই রাস্তা। এখানে ড্রোন শট হলে ভালো হতো, বা দুবাইয়ে ড্রোন উড়ানোর কি পলিসি আমি জানি না, আমি ড্রোন তো নিয়ে আসিনি এবার। দুই পাশে মরুভূমি, মাঝে চওড়া রাস্তা। এখানে স্পিড রেস্ট্রিকশন নেই। আমাদের গাড়ির স্পিড প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টাও ছাড়িয়ে গেল। এবার স্পিড নিচ্ছে গাড়ি, দেখা যাক WAP7 না মুস্ট্যাং কে গিয়ে আছে। আরে ট্রেন যাচ্ছে, ট্রেন ওই দেখো, আর ওইদিকে পাহাড়ও রয়েছে।
ফোর্ড কোম্পানির এই মুস্তাং জিটি ওয়ার্ল্ডের মোস্ট পপুলার স্পোর্টস কারগুলোর মধ্যে একটি কনভার্টেবল কার। দুবাইতে এই গাড়িগুলো যার দাম ইন্ডিয়াতে ইম্পোর্ট করলে খরচ বেড়ে যায়। আর আমার যা অনুমান তাতে এই গাড়িগুলোর দাম ইন্ডিয়াতে হয়তো 70 থেকে 80 লাখ হয়েই যাবে। সমুদ্র থেকে চলে এলাম সোজা মরুভূমিতে, আর সেটা হচ্ছে স্পোর্টস কারে। হ্যাঁ, এবার আমরা দুবাইতে এসে স্পোর্টস কারের এক্সপিরিয়েন্স নেব। কনভার্টেবল গাড়ি, মানে ওপরটা খুলে যাচ্ছে, পেছনে হয়ে চলে যাচ্ছে। বাস্তবে কোনো দেখিনি বা এরকম গাড়িতে কোনো চাপই নি। আরেকটা গাড়ি খুব ভালো লাগে, যে গাড়িগুলোতে সানরুফ থাকে, অনেকে দেখি যে সানরুফটা খুলে দিয়ে অনেকে দাঁড়িয়ে যায়, বেশ ভিডিও করে, এরকম গাড়ি বেশ ভালো লাগে। আর এরকম গাড়িতে তো কখনো ট্রাভেল করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। আর আমার তো গাড়ি নেই, তাও আমারও বেশ ভালো লাগছে। যারা কখনো এরকম দামি গাড়ি কিনতে পারবো না, ইএমআই দিতে দিতে হয়তো বয়স পেরিয়ে যাবে, বাট গাড়ির ইএমআই শেষ হবে না, তারা যদি কখনো দুবাই বেড়াতে আসে, আমার মনে হয় 500 দিরাম, 600 দিরাম বা 700 দিরাম বা ম্যাক্সিমাম 1000 দিরাম নিয়ে অন্তত 1 ঘন্টা বা 1 দিনের জন্য কিন্তু একটা স্পোর্টস কার রেন্টে নিয়ে সেটা কিন্তু চালিয়ে দুবাইতে স্পোর্টস কার চালানোর যে ইচ্ছে সেটা কিন্তু পূর্ণ হয়ে যায়। আমি কখনো বন্দুক কিনতে পারবো না, বাট আমি যখন থাইল্যান্ডে গেছিলাম সেখানে কিন্তু বন্দুক চালিয়েছিলাম। রাশিয়াতেও এর আগে ব্লগে দেখেছেন আমরা কিন্তু বন্দুক চালিয়েছি। তো এটা যেমন বাইরের দেশে এসেই দেখা সম্ভব, মানে ইচ্ছেগুলো পূরণ করা সম্ভব, তেমনি এরকম স্পোর্টস কারও কিন্তু আপনারা এসে এখানে রেন্ট নিয়ে আপনাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ করতে হবে, বিশেষ করে যারা গাড়ি চালাতে ভালোবাসেন বা যারা গাড়ির শৌখিন। যতদূর পর্যন্ত চোখ যায় এই মরু অঞ্চলে আধুনিক থেকে অত্যাধুনিক গাড়ি নিয়ে সবাই অ্যাডভেঞ্চারে মেতেছে। এরই মধ্যে কোনো কোনো দিকে চলছে ফটোশ্যুট। আর আমি এখানে অলরেডি খালি পায়ে নেমে পড়েছি। যে রাস্তা কানেক্ট করেছে দুবাইয়ের সঙ্গে, ওইদিকে হচ্ছে শারজাকে। এই যে আমি খালি পায়ে ঘুরছি, রাস্তা যে প্রচুর গরম, পা পুড়ে যাচ্ছে তা কিন্তু নয়, আর প্রচুর হাওয়া দিচ্ছে। বরং গাড়িতে যখন এসি চলছিল তখনই কষ্ট হচ্ছিল, বাট এখানে এসে কিন্তু হাওয়া মারাত্মক দিচ্ছে, ওই জন্য অতটা কষ্ট হচ্ছে না। আর মাঝে মধ্যে আকাশ দিয়ে কোনো না কোনো প্লেন উড়ে যাচ্ছে, আর আকাশ এত পরিষ্কার না এখানে, সেই প্লেন কিন্তু দারুণভাবে দেখা যাচ্ছে, ওই যে উড়ে যাচ্ছে প্লেন। আর এই রাস্তাটা দিয়ে মাঝে মধ্যে অনেকে গাড়ি নিয়ে যাচ্ছে, বিভিন্ন স্পোর্টস কার, আর সাংঘাতিক স্পিড, সাংঘাতিক আওয়াজ। আর যখন যাচ্ছে না, পুরো বালি ফালি উড়ে একদম চলে আসছে। আপনারা কিন্তু সঙ্গে ব্যাগে জলের বোতল তো নিয়ে আসবেন, কারণ এখানে দূর দূর পর্যন্ত কোনো দোকান নেই যে জল দেশটা পেলে জল টল খেতে হবে। নান্দু সাপকা বন্ধু, রাজা মামু গাড়ি চালাও। রাজা মামু গাড়ি তোরা জেস চালাও। ঘণ্টাখানেকের মরু অভিযান শেষ করে যখন ফিরছি তখন সূর্য অস্তমিত। অদূরে দেখা যাচ্ছে দুবাইয়ের ডাউনটাউন, আর সেখানে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে যে ইমারত, তার নামটা না হয় আপনারাই বলুন। আমি এই মুহূর্তে আমার মনের একটা কথা শেয়ার করি, যেটা অবশ্য বাড়ি ফিরে আসার পর শ্যুট করেছি। এটা কোনো প্রমোশন নয়, এটা জীবনে অনেক কিছু না জানা বা ব্যর্থতার একটা রেজলিউশন। কখনো কখনো কোনো ব্যর্থতা আমাদেরকে নতুন কিছু শিখতে উৎসাহিত করে। বাইক চালানোর প্রতি প্রচুর ইন্টারেস্ট ছিল, বাইক নিয়ে ট্রিপও করেছি, যদিও এখন আর বাইক চালানোর সময় পাই না। কোনোদিন এটা ভাবিনি যে 4 চাকা চালানোর দরকার আছে বা 4 চাকা শিখে রাখার দরকার আছে, কোনোদিনই প্রয়োজনও পড়েনি। গাড়ি কেনার কথাও ভাবিনি, গাড়ি চালানোর কথা ভাবিনি। বাট এই দুবাইতে এসে যখন আমি দেখলাম যে আমারই সহযাত্রী বা আমারই বন্ধুসম প্রিয়ম একটা স্পোর্টস কার চালাচ্ছে, আমি গাড়ির পেছনে বসে আছি, আমি গাড়িটা চালাতে পারছি না, সত্যি কথা বলতে কোথাও একটা নিজের মধ্যে একটা কমই দেখেছিলাম, মানে নিজের মধ্যে কিছু একটা অভাব দেখেছিলাম। অ্যাকচুয়ালি অভাবটাই কিন্তু আমাদেরকে শেখাতে সাহায্য করে। তো আমারও মনে হয়েছিল ওই সময় এসে যে কাশ আমি যদি গাড়ির ড্রাইভিং জানতাম, আমি যদি গাড়ি চালানো শিখতাম, তাহলে হয়তো আজকে দুবাইতে এসে এই স্পোর্টস কারটা আমি চালাতে পারতাম। লাগে, পুরুষ মানুষের আত্মসম্মানে লাগে, এটা পুরুষরাই বোঝে।
তা আমাদের বহরমপুরের এখানে বেশ অনেকগুলো মোটর ট্রেনিং স্কুল রয়েছে, বাট তার মধ্যে যেটা আমি চুজ করেছিলাম সেটা হচ্ছে ঘোষ মোটর ট্রেনিং স্কুল, যেটা আমাদের বহরমপুরের চোয়াপুরে রয়েছে। অনেকেই জানেন যারা বহরমপুরে থাকেন। তো সেখানেই আর কি দিন সাথে গাড়ি চালানোর পর মোটামুটি একটা গাড়ি আয়ত্তে চলে এসছে। তো এরকম করে প্রত্যেক দিন বিকালে শিফটে শিখি। তো এই হচ্ছে আমাদের বহরমপুরের বাইপাস, সেই বহরমপুর বাইপাসে। তো বাইপাসের ধারের একটা জায়গাতে আর কি গাড়ি চালানো শিখছি। রাস্তাতেও চালাই, কখনো বাইপাসের দিকেও আসি, কখনো টাউনেও চালাই। তো আমি এই জিনিসটাই বলবো যে যারা আগামী দিনে দুবাই প্ল্যান করছেন, যারা গাড়ি চালানো জানেন না, এবং যাদের মনে এইরকম একটা কোনো ইচ্ছা আছে যে আমি ভাই একবার স্পোর্টস কার চালাবো, যেরকম ল্যাম্বরগিনি চালাবো বা জিটি চালাবো, যে জেলায় থাকেন, যে জায়গায় থাকেন, আপনারা কিন্তু ড্রাইভিংটা অবশ্যই শিখে নিয়ে যাবেন। তাহলে কিন্তু দুবাইয়ের মরুভূমিতে এই যে স্পোর্টস কার চালানোর যে একটা অভিজ্ঞতা, সেটা কিন্তু কখনো ভুলতে পারবেন না, সত্যি অনবদ্য। শুধু দুবাইতে স্পোর্টস কার চালানোর জন্যই নয়, যারা আমরা ট্র্যাভেল করি তাদের ক্ষেত্রে সুইমিং, ড্রাইভিং এগুলো শিখে রাখা খুবই দরকার। কার রেন্টের দোকানে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। আমরা গাড়ি জমা দিয়ে আর যা কিছু ফর্মালিটিস বাকি ছিল সেগুলো সম্পূর্ণ করে ঠিক করলাম মেট্রো ধরে চলে যাব বার দুবাই। দুবাইতে এসে ট্যাক্সি চাপা হয়েছে, ট্রামে চাপা হয়েছে, মনোরেলে চাপা হয়েছে, শুধু বাকি রয়ে গেছে মেট্রো। চলুন মেট্রো সফরটা করে নিই। এটা করে যাবো হচ্ছে বার দুবাই, যেখানে আমার হোটেল রয়েছে। কাছাকাছি দুটো মেট্রো স্টেশন রয়েছে, মাশরাক আর মল অফ এমিরেটস। মাশরাক মেট্রো স্টেশনে পৌঁছে দেখি ওটা বর্তমানে বন্ধ রয়েছে। বন্যার কারণে দুবাই মেট্রোতে বেশ কয়েকটা স্টেশন বর্তমানে বন্ধ রয়েছে, তার মধ্যে মাশরাকও একটা। আবারও আমরা উল্টো দিকে হাঁটা শুরু করলাম, পরবর্তী মেট্রো স্টেশন মল অফ এমিরেটসের দিকে। আর এমনিতে দুবাই এখন গরম মারাত্মক, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই। গিয়ে হোটেলে ব্যাগ রেখে আবারও বেরোতে হবে। ভেবেছিলাম সন্ধ্যাবেলায় বুর্জ খলিফা দেখতে যাবো, বাট হবে না, টাইম হবে না। কালকে সকালে যাব, কালকেই তো কলকাতার ফ্লাইট, কালকে সকালে এক চক্কর গিয়ে বুর্জ খলিফা দেখে আসবো। মল অফ এমিরেটসের সামনে পৌঁছে মনে মনে প্রমাদ করলাম এই জায়গা থেকে বেশ কয়েকটা জায়গায় যাওয়ার রাস্তা ভাগ হয়। অফিস টাইম শেষ করে সবাই ফিরছে। আশা করি এই সময়টা মেট্রোতে ভালো রকম ভিড় হবে, কেন সবাই এখন অফিস থেকে ফিরছে। সমস্যা হবে যে ব্যাগটা নিয়ে আমি আদৌ উঠতে পারবো তো, এটা একটা চাপের ব্যাপার, বা আমাকে উঠতে দেবে কিনা বুঝতে পারছি না। টিকিট কেটে যখন প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম তখন দুটো কথা মনে এলো। নবমীর রাতে শহরতলি কোনো রেল স্টেশনে ঠাকুর দেখতে যাওয়ার ভিড়, না হলে বিকেলের বিধাননগর স্টেশনে বনগা কিংবা গেদে লোকাল ধরার ভিড়। এটা দুবাই মেট্রো ঠিক বিশ্বাস হচ্ছিল না। ভিড়ের ধাক্কায় প্রথম ট্রেনে উঠতেই পারলাম না, সঙ্গে আবার রয়েছে একটা বড় ব্যাগ। উঠে যেতাম আমি যদি আমার কাছে এত বড় ট্রলি না থাকতো। এবার দরজার সামনে অব্দি লোক দাঁড়িয়ে আছে, কী করে উঠবো ভাই আমি? এক মেট্রো ছাড়বো, আরেক মেট্রো ধরবো, এই করতে করতে রাত আজকে মনে হয় স্টেশনেই কাটবে। আর সময় যত বাড়ছে নিচ থেকে লোক তত উপরে উঠছে। আমাদের ওখানে ড্রাইভার থাকতে লোকজন ট্রেনে উঠতে ভয় পাচ্ছে, বলছে কী হবে না হবে, এখানে তো ড্রাইভার ছাড়া মেট্রো চলছে ভাই। ভাই কোনো রকমে মেট্রোয় উঠতে পেরেছি, আগের মেট্রো ছেড়ে দিয়েছি, এই মেট্রোটায় কোনো রকমে ধাক্কা ধাক্কি করে ভাই উঠেছি। বিশাল ভিড়। মল অফ এমিরেটস থেকে মেট্রো ধরা সুবাদেই একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, যারা আপনারা দুবাইয়ের গ্লোবাল ভিলেজ কিংবা মিরাকেল গার্ডে যাবেন তারা কিন্তু বাস পেয়ে যাবেন মল অফ এমিরেটসের সামনে থেকে। কোথায় ছিল ল্যাম্বরগিনি স্পোর্টস কার, আর কোথায় এসে মেট্রোয় আমার প্রাণ পাখিটা হাহাকার। দুবাইয়ের মেট্রো ভাই সেই স্লো হওয়ার কারণ এখানে বন্যার জন্য আমাদের লাইনের ক্ষতিপতি হয়েছে, ধীরে ধীরে চলছে। আর ভাই সেই ভিড়, কোথাও লোক নামছে না, উল্টে লোক উঠছে। আশিক বানায় আপনার মতো চিপকেছিলাম, পাগল বানায় আপনি হয়ে গেলাম। এমিরেটস মল থেকে মেট্রো ধরে আমরা এসে পৌঁছালাম বুর্জ জামান স্টেশনে। বার দুবাই যাওয়ার জন্য মেট্রো এখান থেকে ইন্টারচেঞ্জ করতে হবে। লিফটেও ভিড়, শ্মশানেও ভিড়। এটা হচ্ছে দুবাই মেট্রোর গ্রিন লাইন। আর আমি একটু দেখিয়ে দিই কোথায় আমরা যাব। আমরা যাব হচ্ছে পরের স্টেশনে, বুর্জমানের পরের স্টেশন হচ্ছে বার দুবাইয়ের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে শারাপ ডিজি। আমরা ওখানে নামবো। বুর্জ জামান স্টেশন থেকে গ্রিন লাইনে মেট্রো ধরলাম, পরবর্তী স্টেশন শারাপ ডিজি, আমাদের ওখানেই নামতে হবে। তবে রেড লাইনে মেট্রোর মতো গ্রিন লাইনে মেট্রোতে ততটাও ভিড় নেই। এই হচ্ছে শারাপ ডিজি মেট্রো স্টেশন, বাট এখানে নেমে 5 দিকে 5টা মাথা বেরিয়ে গেছে। এবার কোন দিকে যাব, কোন দিকে হোটেল বুঝতে পারছি না। ইন্টারনেট তো নেই, কোনোভাবে কানেক্ট হচ্ছে না ইন্টারনেট, এখানে ওয়াইফাই সব জায়গায় কানেক্ট হচ্ছে না। এই অঞ্চলে মোটামুটি জনপ্রিয় যে হোটেলগুলো রয়েছে তার একটা লিস্ট রাখা রয়েছে এই মেট্রো স্টেশনের ইনফরমেশন ডেস্কে। সেখানেই হোটেলের নাম দেখিয়ে 5 মাথার কোন দিক দিয়ে আমাদের বেরোতে হবে সেটা জেনে নিলাম। বাইরে বেরিয়ে রয়েছে প্রচুর রেস্তোরাঁ, রাস্তাঘাট, বিল্ডিং, অফিস, স্পা, আর সেই সাথে গরম হাওয়া। চারিদিকে শুধু আমার স্পাই চোখে পড়ে আজকাল। স্পাই হয়ে গেছি নাকি আমি? এই জায়গাটা কিন্তু দুবাই মেরিনার মতো নয়, একটু অন্যরকম জমজমার জায়গা। দোকানপাট দেখে মনে হচ্ছে এখানে হয়তো জিনিসপত্র একটু কম দাম হতে পারে। আরও একটা বিষয় বলবো, যেখানে কিন্তু স্পা সেন্টার রয়েছে চারিদিকে, এদিকে স্পা ওদিকে স্পা। এটা দেখে আমার পাটায়ার কোনো একটা স্ট্রিটের কথা মনে পড়ছে। কাকা বলছে এখানে স্পায়ের নামে স্ক্যাম হয়। কাকা আগে 2-3বার দুবাই এসছে, কী স্ক্যাম হয় সেটা আমাকে উদ্ধার করতে হবে। না আমাকে আমার অডিয়েন্সদেরকে একটু অ্যালার্ট করতে হবে, না স্পায়ের নামে যদি স্ক্যাম হয়। স্পাইন নামে কি স্ক্যাম হয় সেটা ক্রমশ প্রকাশ্য, কিন্তু এই পথ ধরে যাওয়ার সময় কখনোই
মাটির দিকে তাকাবেন না। কাকা আমাকে আবারও 1.5 কিলোমিটার রাস্তা হাঁটালো মোটামুটি। সারাপ ডিজি মেট্রো স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল পায়ে হেঁটে প্রায় 1.3 কিলোমিটার। খুঁজতে গিয়ে হোটেল পাম, বেরিয়ে গেল পেছনের ঘাম। একটা কথা হলপ করে বলতে পারি, যারা আপনারা বারদুবাইতে থাকবেন তারা থাইল্যান্ডের পাটার ওয়াকিং স্ট্রিট কিংবা ফুকেটের বাংলা রোডের এক্সপিরিয়েন্স কিছুটা পেয়েই যাবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে খাট। এই হোটেলে বুক করেছে আমাদের কাকা। এখানে একটা চেয়ার রয়েছে, এদিকে টেবিল রয়েছে, ওখানে ফ্রিজ রয়েছে, এখানেও চেয়ার রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। যেটা মেন দরকার দেখে নিই, এখানে এসি হচ্ছে সেন্ট্রাল এসি, মারাত্মক ঠান্ডা হাওয়া আসছে ভাই। এই হচ্ছে বাথরুম, আর এখানে ভাই একটা ছোট্ট বাথটব রয়েছে স্নান করার জন্য। এই হোটেলটাতে মিনা বাজারে আমরা উইগো থেকে বুক করেছি হোটেলটা। উইগো ভায়া হয়ে আমরা Booking.com থেকে বুক করেছি, কারণ উইগোতেই একমাত্র দেখা যায় যে হোটেল কোথায় সস্তা। সেন্ট পিটার্সবার্গ হোক কিংবা পাটায়া হোক কিংবা এখানকার মিনা বাজার হোক, সব জায়গায় গল্প একটাই, বললে বললে। সমাজ রে। দুবাইতে এ যাবৎ আমরা দুটো জায়গাতে ছিলাম, সেই দুটো জায়গা একরকম লেভেলের। এখন যে জায়গাটায় আমরা আছি এই বারদুবাইতে, এই জায়গাটাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে ভাই দুবাই মনে হবে না। এই জায়গার গল্প কিছু আলাদাই। বারদুবাইয়ের এই হোটেল থেকে আমার গন্তব্য মিনা বাজার। সব জায়গাতেই বোধহয় একটা করে মিনা বাজার থাকে আর মিনা মার্কেট থাকে। মেরিনা, ডাউনটাউন কিংবা আমরা যেখানে ছিলাম দুবাইতে, ওই জায়গার সাথে এই জায়গা সম্পূর্ণ আলাদা। এটাকে দেখে মনে হচ্ছে আমরা ধর্মতলার কোনো একটা স্ট্রিটে চলে এসেছি, ঠিক আছে? এখানকার লোকজন, বেশভূষা, পোশাক আশাক, দোকানপাট, কথাবার্তা, দুবাইয়ের সাথে কোনো মিল নেই। সব কিছু কিন্তু আমাদের WB এর সাথে মিল আছে। এবং এখানে কিন্তু আপনারা সমস্ত খাবারের দোকান, বাঙালি খাবার, বাংলা কথা সবই পেয়ে যাবেন। দেখুন, এখানে কিন্তু রাস্তার দুপাশে হোটেল রয়েছে। মিডিল ক্লাস দর্শক যারা দুবাই যাওয়ার প্ল্যান করছেন, এক্ষেত্রে আমার পরামর্শ আপনারা হোটেল নিন বারদুবাইতে। বারদুবাইতে যেমন আপনারা কম দামে হোটেল পাবেন, তেমনি কম দামের মধ্যে সব রকম খাওয়া দাওয়া পাবেন। এমনকি এই বারদুবাই এলাকাটা দুবাই এয়ারপোর্ট থেকে খুবই কাছে, এবং এই জায়গা থেকে মেট্রো নিয়ে আপনারা দুবাই মেরিনা এবং দুবাইয়ের অন্যান্য টুরিস্ট স্পট খুব সহজেই ঘুরে আসতে পারবেন। দুবাইতে যারা বেড়াতে আসে বা আসতে চায়, তাদের যেমন একটা শখ রয়েছে বুর্জ খলিফা দেখবো, দুবাই মল দেখবো, সব কিছুর ওপরে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি দুবাই থেকে আইফোন কিনবো। কোথায় আইফোন সস্তা আছে, কোথায় আইপ্যাড সস্তা আছে, কোথায় ইলেকট্রনিক্স গ্যাজেট সস্তা আছে, কোথায় ড্রোন সস্তা আছে। তো আমরা সেরকমই একটা জায়গাতে এসেছি, এখানকার মিনা বাজারে, যেখানে কিন্তু রাস্তার আশেপাশে প্রচুর দোকান আছে এবং সেই দোকানে কিন্তু রাখা রয়েছে আইপ্যাড, আইফোন, এরকম বিভিন্ন রকম গেজেট। যখন চাঁদনি চকে যাই তখন এরকমই কিছু দৃশ্য দেখতে পাই। দেখুন, এই জায়গাগুলোর সাথে কিন্তু আপনারা দুবাইয়ের কোনো মিলই পাবেন না। টোটালি একটা আলাদা জায়গা, আলাদা একটা এনভায়রনমেন্ট। সেখানে বিভিন্ন মোগলাই খানার দোকান রয়েছে, রাস্তার ধারে যত্র গাড়ি পার্কিং করা রয়েছে। দেখুন, এখান থেকে মোটামুটি দোকান শুরু, যেখানে মোবাইল, ট্যাব রিপেয়ারিং এবং বিভিন্ন ফোন রাখা রয়েছে। S24-এর তো প্রচুর বাক্স আমি দেখতে পাচ্ছি এখানে। ওইদিকে সমস্ত খেজুর টেজুর বিক্রি হচ্ছে, মোবাইলের দোকান, ইলেকট্রনিক্স জিনিস। পরপর কিন্তু রাস্তার দুপাশে প্রচুর দোকান আছে। দেখুন, আইফোন বিক্রি হচ্ছে, আইফোন কত দামে বিক্রি হচ্ছে, বাইরে টাঙানো রয়েছে সব লিস্ট। নানা রকম ক্যামেরা, 15 Pro, দেখুন সমস্ত আইফোন রাখা রয়েছে এখানে পরপর। ওইদিকে রয়েছে বাবরচি রেস্টুরেন্ট। মানে একদিকে খাওয়া দাওয়া, একদিকে কেনাকাটা, এবং এত রাতেও কিন্তু মার্কেটে ভালো ভিড়। হ্যালো, জামা কাপড়ের দোকান ওইদিকে রয়েছে, ক্লাব রয়েছে, স্পা রয়েছে, স্পায়ের দোকানের সর্বত্র। এই রাস্তা পার করে ওই রাস্তায় যাবো, ওই রাস্তায় কিন্তু পরপর দোকান হচ্ছে সব কিছু। মানে পুরো মার্কেটটাই হচ্ছে এখানে ইলেকট্রনিক্স মার্কেট, যেটা আমাদের কাছে অনেকেরই প্রয়োজন। ড্রোন, দেখুন ড্রোনের দোকান রয়েছে, এবং আমি নিশ্চিত এখানে ড্রোনের দাম অনেক কম। আইফোন সামনে ভাই থরে সাজানো রয়েছে ভাই আইফোন এখানে। ভাই এ তো বিশাল ভিড় এত রাত্রে কি আইফোন কিনতে আসে ভাই? এই দোকানটা প্রিয়মের জানাশোনা ছিল, ও বলেছিল আকরম ভাইয়ের দোকান। DJI এর আফটার 2 ড্রোন চলে এসছে এখানে। এবার এখানে অনেক রকম ফোন রয়েছে, ফার্স্ট কপি ফোন রয়েছে, ইউজড ফোন রয়েছে, নতুন ফোন রয়েছে। আবার আইফোনকে আসলে ভাবতে হবে যেটা কোন ভার্সন। আইফোন কিন্তু বিভিন্ন দেশের ভার্সনের আছে। দেখা যাচ্ছে আমি চাইনিজ ভার্সন নিলাম, ইন্ডিয়ান সিম ওখানে কাজ করবে না। তো এটা কিন্তু সব কিছু দেখে কিনতে হবে। ওই জন্য এখানে আসলে সময় নিয়ে আসবেন, প্রচুর দোকানপাট আছে, ঘুরে ঘাড়ে একটু দেখে শুনে কথাবার্তা বলে তারপরে কিনবেন। আর আইফোন ছাড়াও যারা ম্যাকবুক কিনতে চান, ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, এরকম কিছু কিনতে চান বা ট্যাব কিনতে চান, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। মানে ইলেকট্রনিক্স জিনিস এখানে সবই রয়েছে প্রায়। এখন মোটামুটি রাত 10:30 বেজে গিয়েছে, দোকানপাট এখনও খোলা আছে, এবং এইটা কিন্তু সকাল 10:30 থেকে খোলে এই মার্কেটটায়। সামনে বরাবর প্রচুর দোকান। এই মার্কেটে ঘুরতে কয়েকটা দোকানে গিয়ে অ্যাপেলের লেটেস্ট আইফোন, ড্রোন, এগুলোর দাম দর করলাম। শুধু অ্যাপেলের আইফোন বলি নয়, স্যামসাং থেকে শুরু করে আরও অনেক কোম্পানির ফোন কিন্তু এই মার্কেটে অনেক কম দামে বিক্রি হচ্ছে। আমাদের সবার জীবনে দুটো জিনিস বড্ড প্রিয়, একটা হচ্ছে বিরিয়ানি, একটা হচ্ছে আইফোন। মানে দুটো জিনিস খুব লাগে। তো মোটামুটি সব দোকানপাট ঘুরে একটা দোকানে এসেছি। এটা কোনো প্রমোশন নয়, এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানো যে এখানে আইফোনের দাম কত হতে পারে। এখন মার্কেটে লেটেস্ট আইফোন হচ্ছে আইফোন 15 Pro, 15 Pro Max, 15 নর্মাল যেটা ভার্সন আছে ওটা। তো এই দোকানে আপনাদের দেখাবো যে নতুন আইফোন 15 কী দাম পড়তে পারে দুবাই থেকে।
আর এখানে যে সমস্ত আইফোন বিক্রি হচ্ছে সেগুলো সবই সিলপ্যাক মাল উইথ 1 ইয়ার ওয়ারেন্টি, অর্থাৎ আপনি কিন্তু ভারতবর্ষে এসেও ওই ফোনের ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। দুবাইয়ের এই মার্কেট থেকে আইফোন কেনার সময় দুটো জিনিস আপনার মনে রাখবেন। প্রথমত, এই ফোনে ইন্ডিয়ান সিম কাজ করবে কি না, আর দ্বিতীয়ত, ইন্ডিয়াতে এসে এই ফোনের ওয়ারেন্টি আপনারা ক্লেম করতে পারবেন কি না। 250 इसके साथ टैक्स कोई आएगा? नो टैक्स, ऑल इंक्लूडेड। আইফোনের সবথেকে লেটেস্ট মডেল যেটা অনেকেই কিনতে চায়, আইফোন 15 প্রো ম্যাক্স। ভাই মাত্র 92,000 টাকায় আইফোন। ইন্ডিয়াতে আইফোনের দাম মানে 15 প্রো ম্যাক্স 2256 GB মোটামুটি 1.5 লাখ টাকার কাছাকাছি, এখানে 92,000। এখানে কার্ডেও পেমেন্ট হবে, ক্যাশও পেমেন্ট হবে। 92,000 টাকায় আইফোন 15 প্রো ম্যাক্স 256 GB ভাই। এবার হচ্ছে ড্রোনও আমাদের জীবনের একটা দরকারি জিনিস। তো এই হচ্ছে DJI এর মিনি 4 প্রো। হ্যাঁ, এটা লেটেস্ট ড্রোন DJI এর, এটা বেস্ট। আমি Air 3 ইউজ করি, বাট এটা Air 3 যেহেতু একটু বড় সড়ো ড্রোন, আমি ভবিষ্যতে কখনো একটা এরকম ড্রোনও কিনবো। এটা হচ্ছে 249 গ্রাম এবং বিভিন্ন দেশের পলিসি অনুযায়ী এটা কিন্তু বিভিন্ন জায়গায় আপনি মানে ওড়াতে পারবেন। মাত্র 80,000 টাকা ভাই। বাডস 2 প্রো অ্যাপেলের 690, মাত্র 15,000, যেটা আমাদের ওখানে অনলাইনে বোধ হয় 22 কি 23,000। ভেবেছিলাম মিনা মার্কেটে গিয়ে আমার সিনা চড়া হয়ে যাবে ভাই, এখানে এসে মন ভেঙে গেল। সত্যি কথা আপনাদেরকে বলছি, একটা সময় ছিল যখন আমি আইফোন কেনার জন্য না তপস্যা করেছি। প্রতিদিন ফ্লিপকার্ট অ্যামাজনের দাম দেখতাম, দোকানে গিয়ে জিজ্ঞেস করতাম আমাদের ওখানে গৌরীতে আইফোনের দাম কত, দাম কমলো কিনা। মানে একটা কী বলবো, একটা ড্রিম ফোন ছিল একটা সময় কাছে আইফোন। অনেক কষ্ট করে টাকা জমিয়ে EMI দিয়ে ফাইনালি আইফোন কিনেছিলাম। আমার বই ফোনটা জোর করে কিনে দিয়েছিলাম, বলেছিলাম যত দামি ফোন আমি ইউজ করতে পারবো না। তো বললো যে না, কিনে নাও, তোমার একটা ভালো ফোন দরকার, তুমি ব্লগ টক বানাও। অনেক ব্লগ আমি আইফোনও বানিয়েছি। এখানে আইফোন বিক্রি হচ্ছে কেমন করে জানেন? যেমন করে বাজারে ভাই পোনা মাছ বিক্রি হয়, মার্কেটে ফোন ছড়ানো, আইফোন আইফোন আইফোন। সেটা আইফোন 15 প্রো ম্যাক্স 256 জিবির দাম বলছে এখানে 92,000 টাকা। আর একটু দারদম করলে ওটা 89 চলে আসবে। মানে যেখানে ইন্ডিয়াতে ফোনের দাম 1.5 লাখ টাকা, সেখানে এখানে একদম ফ্রেশ নিউ সিল প্যাক ব্র্যান্ড নিউ ফোনের দাম বলছে ভাই 92,000 টাকা। আগে জানতাম ভাই আমার কোনো ভ্যালু নাই, এখন দেখছি আইফোনের কোনো ভ্যালু নেই। আর এই ফোনটার জন্য আমি এত তপস্যা করেছিলাম কেনার জন্য। আর এই দুঃখে ভাই মার্কেট থেকে বিদায় নিচ্ছি। সামনের দোকান আছে, ডাল ভাত খাবো, দিয়ে হোটেলে গিয়ে ভাই ঘুমাবো। কালকে আমি এমিরেটসের ফ্লাইট ধরে ইন্ডিয়া ফিরে যাবো। ইলিশ মাছ পাবো, ইলিশ মাছ। এই চত্বরে বেশ কিছু বাংলাদেশি হোটেল, পাঞ্জাবি ধাবা, রুটি তরকারি, চাউমিন থেকে চিংড়ির মালাইকারি সব কিছুই পাওয়া যায়। সবই ঠিক ছিল, কিন্তু বিরিয়ানিকে বিরিয়ানি ফুড ব্লগাররা তো এবার জনস্বার্থ মামলা ঠুকে দেবে। ভাই এটা হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট, যে ভাত এখানে দিয়ে দেবে, এখান থেকে যা লাগবে নিয়ে নেবো, যদি কিছু বেঁচে যায় এখানে রেখে দেবো, ঠিক আছে, রিটার্ন হয়ে যাবে। এখানে দিয়েছে ডালের ক্ষেত্রেও সেম কেস, যদি এক্সট্রা থাকে রিটার্ন হয়ে যাবে। আমি নিচে হচ্ছে রুই মাছটা কিন্তু দুবাই রুই মাছ নয়, দুবাই রুই মাছ হয় না, এটা হচ্ছে ইম্পোর্টেড। আর প্রিয়ম নিয়েছে চিংড়ি তো আমি খাই না, কিন্তু প্রিয়মের পছন্দ চিংড়ি। সর্ষে বাটা লেখা, মাছটা এত ভালোভাবে ফ্রাই করেছে, মাছের মধ্যে টেস্ট আছে, মানে দেশি একটা স্বাদ পাচ্ছে। খাওয়া দাওয়ার পরে এই হচ্ছে আমাদের বিল। এখানে আমরা যা যা আইটেম খেলাম, ডাল, পোলট্রির মুরগির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছ, জলের বোতল, খাবারের জন্য হচ্ছে 30 দিরাম, আর এটার জন্য হচ্ছে 2 দিরাম, মানে জলের বোতল হচ্ছে 1 দিরাম করে। টোটাল হচ্ছে আমাদের 32 দিরাম। এই রেস্টুরেন্টটা কিন্তু 24 ঘন্টা খোলা। বাংলাদেশ থেকে আসি অথবা পশ্চিমবঙ্গ থেকে আসি, তার জন্য কিন্তু এটা ডিসকাউন্টও দিয়েছে। তো দুবাই এখানে আসুন, আইফোন মার্কেট আছে, এখানে আইফোন কিনুন। সোনার মার্কেট আছে, কালকে যাবো আমরা সোনার মার্কেটে, সময় সুযোগ পাই। আর বুর্জ খলিফাও কাছে আছে, ব্যাস এই তো দুবাই বিন্দাস। এখানে রয়েছে সিন্ধ পাঞ্জাব সুইট অ্যান্ড জুস সেন্টার, সিন্ধ পাঞ্জাব রেস্টুরেন্ট, জেনারেল স্টোর। এইখানে এই চত্বরে প্রচুর খাবারের দোকান পাবেন এবং সেগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইসে। এখানে 1 দিরহাম থেকে 10 দিরহামের মধ্যে বহু জিনিস কিনতে পাওয়া যায়। যেমন এখান থেকে যদি কিছু কেনাকাটা করা যায় বাড়ির জন্য, অ্যাটলিস্ট বাড়ি গিয়ে নারীর হাতের বাড়ি খেতে হবে না। তো এখানে এই যে অ্যারাবিক যে পারফিউমগুলো আছে না, এগুলো হচ্ছে অরিজিনাল পারফিউম। এখানে এটার নাম হচ্ছে দিরহাম গোল্ড, এটা এখানে খুব বেশি চলে। এখানে কিন্তু বিভিন্ন পারফিউম রয়েছে, লেডিস পারফিউম রয়েছে, জেন্টস পারফিউম রয়েছে, অ্যারাবিক পারফিউম বেশি রয়েছে। রাত 12:52 একটা দোকান বন্ধ হওয়ার মুখে এখান থেকে এরকম 3টে বুর্জ খলিফা টাওয়ার নিলাম, আর হচ্ছে যে 2টো পারফিউম নিলাম। এরকম ম্যাগনেট দাম পড়লো হচ্ছে 10.49 AED। প্লাস আপনারা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এরকম চাবি রিং পেয়ে যাবেন, ম্যাগনেট পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে যাবেন এখানে এসে। যারা এই মার্কেটে কেনাকাটা করতে আসছেন তাদের কাছে একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ। ধরুন আপনার কাছে ডলার আছে বা অন্য দেশের কারেন্সি আছে, এবার আপনারা এখানে পে করবেন AED-তে বা দিরহামে। সেক্ষেত্রে কিন্তু দেখুন রাস্তার আশেপাশে কিন্তু মানি এক্সচেঞ্জের দোকানও আছে।
সেখান থেকে কিন্তু আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারবেন। পকেট ভর্তি করে দুবাই আসুন আর মন খুলে খরচ করুন। আমাদের সবার জীবনে আইফোন পরিপূরক হোক না হোক একটা ল্যাপটপ খুব দরকার হয়, গান শোনার জন্য, ছোটো ছোটো অফিসিয়াল কাজ করার জন্য। সবাই তো আর ভালো ভালো ল্যাপটপ কিনতে পারেন না, অনেকে কম দামে ল্যাপটপ খোঁজেন সোশ্যাল মিডিয়ার যোগ্য ভিডিও এডিট হালকা। তো এই মুহূর্তে আমরা এখানে একটা দোকানে এসেছি, রাত 1টা বেজে গেছে, এমনিতে ফিরছিলাম 1টা-2 বাজে, প্রচুর ঘুম, তো ভাবলাম কাল তবে দুবাই ছেড়ে চলে যাবো, মানে এবারের মতো। তো যাওয়ার আগে একটু আপনাদেরকে লাস্ট আমার এনার্জি শেষ সহ ইনফরমেশনগুলো দিয়ে যাই। এটা হচ্ছে 99 দিরহামের ল্যাপটপ, অর্থাৎ 100 দিরহাম, 2300 টাকায় আপনারা কিন্তু এই ল্যাপটপ পেয়ে যাবেন। সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, তার মধ্যে কিন্তু 2 মাসের ওয়ারেন্টি থাকবে। লেনোভোর হচ্ছে থিঙ্কপ্যাড, এটা কিন্তু 360 ডিগ্রি থিঙ্কপ্যাড, মানে এটা কিন্তু টাচ স্ক্রিনও কাজ করবে, আবার এখানে কিপ্যাডও কাজ করবে। এটার কনফিগারেশন 32 জিবি থাকবে এসএসডি, 4 জিবি থাকবে হচ্ছে মেমোরি। ল্যাপটপ তো এখানে প্রচুর রয়েছে এবং সেই সাথে ম্যাকবুক রয়েছে, আইপ্যাড রয়েছে, সবই কিন্তু এখানে ইউজ, তবু আপনারা কিন্তু এখানে ওয়ারেন্টি পাবেন, একদম যাকে বলে মিন্ট কন্ডিশন। আপনার অ্যাপেল আইফোন স্টার্টিং রেঞ্জ কে হয়? এখানে আইফোন 6 শুরু হচ্ছে 100 দিরহাম থেকে, মানে প্রায় ধরে রাখুন 2300 টাকা থেকে। না, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা সে 200 কিলোমিটার দূর বহরমপুর সে। এই দুরকম দুবাই দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে দুবাই বেড়াতে গেলে প্রচুর টাকা খরচ হয়, এটা সত্যি, কিন্তু আপনারা যদি বার দুবাইতে থেকে দুবাইয়ের যে সমস্ত জায়গাগুলো মেট্রো করে ঘুরে আসতে পারেন, এবং এই জায়গাটাকে বেস করে আপনারা 3-4টে দিন দুবাইয়ের বিভিন্ন যে স্পটগুলোকে ভিজিট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দুবাইয়ের খরচ আপনাদের এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। আজকের এই পর্বে আমার সাধ্যমতো বিভিন্ন তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। দুবাই সংক্রান্ত আরও যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে আপনারা আমাকে ইমেল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে, যে পর্বে আমরা দেখব দুবাই মল এবং বুর্জ খলিফা।